মানব দেহের চামড়া বা ত্বক, এটা সম্পর্কে আমরা এটুকু জেনেছি আগে যে আমাদের শরীরে যে পাঁচখানা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচখানা ইন্দ্রিয়কে একসঙ্গে বলা হয় পঞ্চেন্দ্রিয়। আর এই পাঁচখানা ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয় হলো ত্বক বা চামড়া। এটা আমরা আগের ক্লাসেই পড়েছি। এই ত্বক বা চামড়া এটা কিন্তু স্পর্শেন্দ্রিয়, কারণ আমরা এই চামড়া বা ত্বকের সাহায্যে স্পর্শ অনুভূতি পাই, এটাও আমরা আগে জেনেছি। এই ত্বক বা চামড়া এর কাজ হলো আমাদের শরীরের ভেতরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, যে সমস্ত তন্ত্রগুলো আছে বা হাড় আছে, রক্ত জালিকা আছে, রক্ত নালী আছে, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে, যেগুলো ভেতরে শরীরের অংশ, সেগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এই ত্বক। তার মানে এই ত্বক বর্মের মতো কাজ করে আমাদের শরীরের অভ্যন্তরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, শরীরের অভ্যন্তরে যে সমস্ত তন্ত্র আছে, যে সমস্ত রক্ত জালিকা আছে, হাড় আছে, এই সমস্ত অংশকে এই চামড়া বর্মের মতো রক্ষা করে, কারণ সেই সমস্ত তন্ত্রগুলো সেগুলো এই চামড়া দ্বারা আবৃত থাকে। তার মানে আমাদের শরীরের সব থেকে বাইরের অংশটাই কিন্তু চামড়া। আর এই কারণেই ত্বক বা চামড়াকে শরীরের বর্ম বলা হয়। আমাদের শরীরের বিভিন্ন স্থানের চামড়ার ধরন বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন তোমরা লক্ষ্য করবে কপালের চামড়া টান টান থাকে, যদিও বয়সকালে সেই কপালেও কিন্তু ভাঁজ পড়ে চামড়ায়। গলার চামড়া কোঁচকানো অবস্থায় থাকে। আবার হাতের চামড়া, হাতের তালুর কথা যদি তোমরা ভাবো, যে সেই তালুর চামড়া দেখবে অনেকটা পুরু এবং মোটা হয়। তাহলে যদি প্রশ্ন করা হয় যে চামড়ার নিচে কি আছে, সেই ক্ষেত্রে উত্তর হবে চামড়ার নিচে শিরা, ধমনী, স্নায়ু, মাংসপেশি, হাড় প্রভৃতি রয়েছে। আমাদের শরীরের কোন অংশের চামড়া সব থেকে বেশি পুরু অর্থাৎ মোটা হয়? উত্তর হবে আমাদের পায়ের গোড়ালির চামড়া সব থেকে বেশি পুরু হয়। চামড়াকে আমাদের শরীরের বর্ম বলা হয় কেন? বর্মের কাজ হলো আঘাত থেকে রক্ষা করা। চামড়াও শরীরের ভিতরের নার্ভ বা স্নায়ু, শিরা, ধমনী এবং মাংসপেশিকে রক্ষা করে, সেই জন্য চামড়াকে শরীরের বর্ম বলা হয়। তাহলে চামড়ার কাজ কি প্রশ্ন হলে তোমরা লিখবে যে চামড়ার সাহায্যে আমরা স্পর্শ অনুভব করতে পারি, অর্থাৎ ঠান্ডা গরম এই স্পর্শের অনুভূতি আমরা চামড়ার সাহায্যে পাই। তাছাড়া বাইরের আঘাত থেকে দেহের ভিতরের সূক্ষ্ম কোমল অংশগুলোকে রক্ষা করাও কিন্তু চামড়ার কাজ। এইখানে দেখো একদম বাঁদিকের কলমটায় শরীরের বিভিন্ন অংশের চামড়াগুলো দেওয়া আছে। তারপর ঠিক পরের কলমে তোমাকে লিখতে হবে সেই চামড়ার ধরনটা কিরকম, অর্থাৎ এখানে তোমাদের লিখতে হবে সেই চামড়া টান টান নাকি কোঁচকানো, নাকি পুরু বা মোটা, নাকি পাতলা। ঠিক পরের কলমে তোমাদের লিখতে হবে সেই চামড়ার নিচে শিরা দেখা যায় কিনা। আর একদম লাস্টের যে কলমটা আছে সেখানে তোমাদের লিখতে হবে যে চামড়ার নিচে আর কি কি রয়েছে। তাহলে এবার দেখো এই ছকটা করা যাক। এই ছকে প্রথমেই দেখো আছে কপাল, অর্থাৎ তোমরা জানো যে কপালের চামড়া টান টান। চামড়ার নিচে শিরা দেখা যায় না, কপালের চামড়ার নিচে কোনো শিরা দেখা যায় না। চামড়ার নিচে আর কি আছে? কপালের চামড়ার নিচে হাড় আছে। আমাদের যে স্কাল, সেই স্কাল কিন্তু এই কপালের নিচেই রয়েছে, অর্থাৎ মাথার খুলি, যেটা খুলির সামনের অংশটা যেটা স্কাল বলি, সেটা কিন্তু আমাদের ঠিক কপালের চামড়ার নিচে রয়েছে। এর পরেরটা দেখো গাল। গালের চামড়াগুলো কেমন? টান টান এবং পুরু, অর্থাৎ বেশ মোটা হয় গালের চামড়া। চামড়ার নিচে শিরা দেখা যায় কিনা, অর্থাৎ গালের চামড়ার নিচে কোনো শিরা কিন্তু তোমরা দেখতে পাবে না, অর্থাৎ এখানে হবে না, চামড়ার নিচে কোনো শিরা দেখা যায় না। এই গালের চামড়ার নিচে আর কি আছে? এই গালের চামড়ার নিচে আছে মাংসপেশি। এবার দেখো গলা। এই গলার চামড়া কিরকম? কোঁচকানো। সবারই গলার চামড়া কোঁচকানো হয়। চামড়ার নিচে শিরা দেখা যায় কিনা, এখানে হবে হ্যাঁ, গলায় চামড়ার নিচে শিরা দেখা যায়। পরের কলমের উত্তরটা কি হবে? যে চামড়ার নিচে আর কি আছে? আমরা জানি গলার যে চামড়া, সে গলার চামড়ার নিচে থাকে শ্বাসনালী এবং খাদ্যনালী। পরেরটা দেখো যে পিঠ। এই পিঠের চামড়া এটা কিন্তু সবারই খুব টান টান থাকে এবং পুরু থাকে, অর্থাৎ বেশ মোটা হয়। এই পিঠের চামড়ার নিচে কোনো শিরা দেখা যায় না। আর পিঠের চামড়ার নিচে থাকে মাংসপেশি এবং হাড়। আমাদের যে শিরদাঁড়া, সেটা কিন্তু পিঠের ঠিক চামড়ার নিচেই রয়েছে এবং শিরদাঁড়া থেকে অনেকগুলো হাড় বেরিয়েছে আমাদের।
সুতরাং এই সমস্ত হাড় পিঠের চামড়ার নিচে রয়েছে। এবার দেখো পেটের চামড়া তোমরা হাত দিয়ে টেনে দেখো, পেটের চামড়া কিন্তু বেশ পুরু অর্থাৎ মোটা হয় এবং কোঁচকানো। পেটে কিন্তু আমাদের ভাঁজ পড়ে, যার পেটে যত বেশি ফ্যাট বা চর্বি তার পেট কিন্তু তত বেশি ভাঁজ পড়বে। এই পেটের চামড়ার নিচে কোনো শিরা দেখা যায় না, সেই জন্য এইখানে তোমরা লিখবে না। আর একদম শেষে দেখো পেটের চামড়ার তলায় থাকে মাংসপেশি, পাকস্থলী এবং অন্ত্র। অর্থাৎ পেটের চামড়ার ঠিক তলায় অনেকগুলো মাংসপেশি যেমন রয়েছে, ঠিক সেরকম আমাদের যে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র অর্থাৎ এই সমস্ত যে শরীরের যন্ত্র অঙ্গ প্রত্যঙ্গ গুলো, এগুলো কিন্তু সব পেটের চামড়ার নিচেই থাকে। এবার দেখো হাতের উপরের দিকের চামড়াগুলো তোমরা টেনে দেখো, হাতের উপরের দিকের চামড়াগুলো কিন্তু বেশ ঢিলা হয় এবং পাতলা হয়। আর এই হাতের চামড়ার নিচে মানে হাতের উপরের দিকের চামড়ার নিচে কিন্তু শিরা দেখা যায়, কারোর খুব ভালোভাবে সেই শিরাগুলো বোঝা যায়। আর এই চামড়ার নিচে আছে, অর্থাৎ হাতের উপরের যে চামড়া, সেই চামড়ার নিচে আছে সরু সরু হাড়। এই হাড়গুলোই কিন্তু সব হাতের চামড়ার উপরের অংশের নিচে থাকে, অর্থাৎ হাতের উপরের দিকে যে চামড়া থাকে তার নিচে থাকে এই সরু সরু হাড়। এবার দেখো হাতের তালু এমন একটা জিনিস, আমরা বেশি কাজকর্ম করি বলে তখন এই তালুতে ঘষা লাগে, যার ফলে কিন্তু হাতের তালুর যে চামড়া, সেই চামড়া কিন্তু অনেক পুরু অর্থাৎ মোটা হয়। তাহলে তোমরা এখানে লিখবে যে হাতের তালুর চামড়া কোঁচকানো, পুরু এবং অনেক মোটা, তাছাড়া এখানে অনেক দাগও থাকে। এই হাতের তালুর ঠিক নিচে কোনো শিরা আমরা বাইরে থেকে দেখতে পাই না, এখানে কোনো শিরা দেখা যায় না। আর হাতের তালুর নিচে থাকে মাংসপেশি এবং হাড়। একদম শেষে আছে পায়ের পাতা। এই পায়ের পাতার যে চামড়া সেটা হয় খুব শক্ত এবং খুব মোটা অর্থাৎ পুরু। এই পায়ের পাতার নিচে কোনো শিরা দেখা যায় না, এই পায়ের পাতার নিচে থাকে মাংসপেশি। চামড়ার যে অংশ দিয়ে বেশি কাজ করা হয় বা যে অংশ বেশি ঘষাঘষি হয়, সেই অংশের চামড়া বেশি পুরু হয়। হাত দিয়ে কাজ করা হয় বলে হাতের তালুর চামড়া পুরু হয়। চলাফেরা করার সময় পায়ের পাতার নিচের চামড়া ক্রমাগত ঘষা খায় বলে ওখানকার চামড়া অনেক মোটা হয়। আমাদের চামড়া বা ত্বকের দুখানা স্তর থাকে, একটা উপরের স্তর এবং একটা নিচের স্তর। অর্থাৎ আমাদের ত্বক বা চামড়া দুটো অংশ নিয়ে তৈরি। উপরের দিকে যে স্তরটি আমরা দেখি সেটা খুব পাতলা হয় এবং এই স্তরটা মরা কোষ দিয়ে তৈরি হয়। এই অংশ ছিঁড়ে গেলে সেরকম ব্যথা লাগে না, কারণ এগুলো সব মরা কোষ দিয়ে তৈরি হয়। এই অংশ ছিঁড়ে গেলে সেই ক্ষেত্রে জলের মতো একটা রস বেরিয়ে আসে, এই অংশে কোনো রক্ত থাকে না। উপরের এই যে মরা স্তরের ঠিক নিচের স্তরটা কিন্তু সজীব, এই স্তর কেটে গেলে আমাদের ব্যথা হয় এবং রক্ত বেরিয়ে আসে, কারণ যত রক্ত জালিকা সব এই দ্বিতীয় স্তরেই থাকে। শরীর বাড়লে চামড়াও বাড়ে, পরে রোগা হয়ে গেলে চামড়া আর ছোট হয় না, তখন চামড়া ঢিলে হয়ে যায় বা কুঁচকে যায়। আমাদের বয়স অনেক বেড়ে গেলে সেই ক্ষেত্রে শরীর তখন ছোট হতে শুরু করে, সেই কারণেই বয়স খুব বেশি বেড়ে গেলে তখন চামড়া কুঁচকে যায়। আমাদের শরীরে মেলানিন বলে একটা পদার্থ থাকে, যেটা আমাদের শরীরের রং কালো করতে সাহায্য করে। আর এই মেলানিন সূর্যের আলোতে শরীরের মধ্যে নিজে থেকেই তৈরি হয়, যার ফলে কেউ যদি অনেকক্ষণ ধরে সূর্যের আলোতে কাজ করে তাহলে তার চামড়ার বর্ণ কালো হয়ে যাবে। আমাদের শরীরের পক্ষে একটা খুব দরকারি ভিটামিন হলো ভিটামিন ডি। এই ভিটামিন ডি সূর্যের আলোতে শরীরে তৈরি হয়। চামড়ায় লোম থাকে, লোমের গোড়ায় থাকে লোমকূপ। এই পথে ঘাম বের হয়, আর ঘামের সঙ্গে দেহ থেকে নুন বেরিয়ে যায়। তাই বেশি ঘাম হলে একটু নুন জল পান করতে হয়। চামড়ার উপরে থাকে লোম বা চুল। এই লোম বা চুল চামড়াকে আঘাত থেকে এবং ঠান্ডা ও গরমের হাত থেকে রক্ষা করে। মানুষের মাথায় থাকে ঘন কালো লোম, এইকে আমরা চুল বলে থাকি। ভেড়ার গায়ে যে লোম থাকে সেটাকে আমরা পশম বলি, আর সিংহ, ঘোড়া বা জেব্রার ঘাড়ে যে লোম থাকে সেটাকে আমরা কেশর বলি। পাখির দেহে কিন্তু লোম থাকে না, তাদের দেহে চামড়ার উপর দিকে লোমের পরিবর্তে থাকে পালক। আর মাছের ক্ষেত্রে লোমের বদলে বা পালকের বদলে ওদের থাকে চামড়ার উপরে আঁশ। সাপের ক্ষেত্রেও কিন্তু চামড়ার উপরে শক্ত আঁশ থাকে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের মেলানিনের পরিমাণ কমতে থাকে, আর সেই কারণেই চুলের রং সাদা হয়ে যায়। লোম,
পালক আর আঁশ তিনটে আলাদা আলাদা জিনিস হলেও এদের কাজ তিনজনেরই একই, যে সেটা হলো চামড়াকে রক্ষা করা। কারোর শরীরে লোম থাকে, কারোর ক্ষেত্রে পালক, আর কারোর ক্ষেত্রে আঁশ। যেসব প্রাণী নিজেদের বাচ্চাদের দুধ খাওয়ায় তাদের স্তন্যপায়ী প্রাণী বলে। এই স্তন্যপায়ী প্রাণীদের দেহ লোম দিয়ে ঢাকা থাকে, আর এই কারণেই মানুষের শরীরে লোম আছে, এবং বাঘ, সিংহ, বেড়াল এরা সবাই স্তন্যপায়ী প্রাণী, সেই জন্য এদের প্রত্যেকের শরীরেই লোম রয়েছে। আর যে সমস্ত প্রাণীরা ডিম ফুটে বের হয় আর যারা উড়তেও পারে, তাদের সারা দেহ দেখবে পালক দিয়ে ঢাকা থাকে। সেই কারণেই হাঁস, মুরগি, বিভিন্ন রকমের পাখি এরা সবাই ডিম ফুটে বেরোয়, আর এরা প্রত্যেকে উড়তে পারে, সেই জন্য এদের সবার দেহে পালক থাকে। আবার এরম প্রাণীও আছে যারা ডিম ফুটে বেরোয় কিন্তু তারা আকাশে উড়তে পারে না, এরা বুকে ভর দিয়ে হাঁটে। এদের শরীরে আঁশ থাকে, যেরকম ধরো বলছি ওই টিকটিকি, গিরগিটি, কুমির, সাপ, এরা প্রত্যেকে ডিম ফুটে বাচ্চা বের হয়, আর এরা কেউ কিন্তু উড়তে পারে না আকাশে পাখিদের মতো, কিন্তু এরা প্রত্যেকেই বুকে ভর দিয়ে হাঁটে। যদিও টিকটিকি, গিরগিটি বা কুমির এদের পা আছে, কিন্তু এরা হাঁটে বুকে ভর দিয়ে, এই জন্য এদের প্রত্যেকের শরীরে থাকে আঁশ। আর একটা প্রাণী যারা জলে থাকে, মাছ, সেই মাছের শরীরেও আঁশ থাকে। উড়তে পারলেও বাদুড় কিন্তু পাখি নয়, এরা স্তন্যপায়ী প্রাণী, সেই কারণে এদের শরীরে পালকের বদলে লোম থাকে। কাজের সুবিধার জন্য লোম বা চুলের নানা পরিবর্তন ঘটে। গন্ডারের নাকের ওপরের দিকে যে শক্ত খর্গ থাকে তা আসলে জমাট বাঁধা চুল। গরুর শিংও তাই। এই খর্গ এবং শিং হলো তাদের আত্মরক্ষার অস্ত্র। সজারুর সারা দেহের লোম খুব বড় এবং শক্ত কাঁটায় পরিণত হয়, এই কাঁটা দিয়েই তারা আত্মরক্ষা করে। এবার দেখো নিচে একটা ছক দেওয়া আছে, এই ছকের বাঁ দিকে কিছু প্রশ্ন দেওয়া আছে, আর তোমাদের ডান দিকে উত্তরগুলো লিখতে হবে। চলো দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন আছে। প্রথমেই আছে যে কোথায় লোম থাকে। সারা গায়ে, হাতে এবং পায়ের তালু ছাড়া মানুষের সারা শরীরেই লোম থাকে। আর চুল কোথায় থাকে না, মানুষের চুল থাকে মাথায়, ভ্রুতে এবং দাড়ি গোঁফে। কাটলে বেশি বাড়ে কিনা? হ্যাঁ, চুল কাটলে তাড়াতাড়ি বাড়ে। না কাটলে কত বড় হয়? মাথার চুল না কাটলে 2 থেকে 3 ফুট পর্যন্ত বাড়তে পারে, আর লোম বেশি বাড়ে না। পরেরটা দেখো যে চামড়ার কোন স্তর থেকে গজায়। চামড়ার একদম ভিতরের স্তর থেকে এগুলো গজায়। এদের কাজ কি? চুলের কাজ মাথাকে আঘাত থেকে রক্ষা করা, আর লোমের কাজ ঠান্ডা গরম থেকে শরীরের ত্বককে বাঁচানো। সাধারণ রং কি? এদের সাধারণ রং কালো। আর পাকলে এদের রং কেমন হয়? পেকে গেলে চুলের রং হয় সাদা। আর পাকলে সাদা হয় কেন? মেলানিনের অভাবে সাদা হয়। এবার আর একটা ছক করে দেওয়া হয়েছে, এখানে অন্যান্য প্রাণীদের লোম, পালক বা আঁশ নিয়ে ছকটা বানানো হয়েছে। দেখো ছকটায় কি আছে। প্রথমেই আছে যে বেশি লোমযুক্ত প্রাণী, কয়েকটা বেশি লোমযুক্ত প্রাণীর নাম, যেমন ধরো ছাগল, ভেড়া, চমড়ি গাই, বাঘ, সিংহ, কুকুর, ভাল্লুক এরা। এবার কম লোমযুক্ত প্রাণী কিছু নাম বলতে বলেছে, এখানে হবে তোমার মানুষ, হাতি, গন্ডার এরা। তারপরে ছকে আছে দেখো, মানে কলমে, বিশেষ ধরনের লোমযুক্ত প্রাণী। গন্ডার, অর্থাৎ এক্ষেত্রে লেখা হয়েছে সেই সমস্ত প্রাণীর নাম যাদের লোমটা পরিবর্তিত হয়ে অন্য কোনো অঙ্গে পরিণত হয়েছে। যেমন ধরো গন্ডার, এদের কিন্তু লোমটা বা চুল খড়গে বা মাথায় খড়গে পরিণত হয়েছে। সজারু, এদের ক্ষেত্রে লোমটা কাঁটায় পরিণত হয়েছে। এবার দেখো কিছু বিশেষ ধরনের পালকযুক্ত পাখি। পাখি মানে সে তো পালক হবেই, কিন্তু বিশেষ ধরনের পালকযুক্ত পাখি কেন বলেছে? কারণ যেমন ধরো ময়ূর, ময়ূরের কিন্তু লেজ আছে, কিন্তু লেজের পালকটা পেখমে পরিণত হয়েছে। আর কাকাতুয়ার ক্ষেত্রে এবং ময়ূরের ক্ষেত্রেও মাথার পালক ঝুঁটিতে পরিণত হয়েছে। এদের বিশেষ ধরনের পালকযুক্ত একটা পাখি এরা। এবার পরের কলমে আছে দেখো যে বিশেষ ধরনের আঁশযুক্ত মাছ। মাছ মানেই সেখানে আঁশ থাকবে, কিন্তু কিছু বিশেষ ধরনের আঁশ কেমন? যেমন ধরো কই মাছ, কই মাছের আঁশ হবে খড়খড়ে এবং হাঙর, বেলে মাছ, এদের আঁশ কিন্তু বালির মতো, কিন্তু খুব ধারালো। এবার আসি নখের ব্যাপারে। আঙুলের মাথার চামড়া শক্ত হয়ে নখে পরিণত হয়। চামড়ার নিচে যেমন শিরা উপশিরা থাকে, নখের নিচেও সেরকম থাকে। আর নখ আর চুল শরীরের মরা অংশ,
সেই কারণে এদের কাটলে কোনো ব্যথা লাগে না, কিন্তু এদের কাটলে এরা আবার বেড়েও ওঠে। আর আঙুলের নখ দিয়ে আমরা অনেক কাজ করি, যেমন কোনো ক্ষুদ্র জিনিস ধরতে বা কোনো পায়ে কাঁটা ঢুকে গেলে সেগুলো বার করতে আমরা নখ ব্যবহার করি। তাছাড়া আমরা নখ দিয়ে আত্মরক্ষাও করে থাকি, আর নখ দিয়ে গা হাত পা চুলকাতে তো হয়। তাছাড়া নখের নিচে জমে থাকা ময়লা আমাদের পেটে যদি যায় খাদ্যের মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের পেট খারাপ হয়। আর নখের কোণে জমে থাকা ময়লা থেকে যে ঘা হয় সেটাকে নখকুলি বলে। শরীরে রক্ত যদি কম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের নখ ফেটে যেতে পারে, আবার কখনো কখনো চামচের মতো বেঁকেও যায়। এবার একটা ছক করে দেওয়া হয়েছে, দেখো এই ছকে একদম বাঁদিকে আছে নখের কাজ, আর মাঝখানে আছে নখের রোগ, অর্থাৎ নখে কি কি রোগ হতে পারে, আর শেষে আছে নখের যত্ন, কিভাবে আমরা আমাদের নখের যত্ন নেব। তাহলে একদম বাঁদিকে চলে আসো, নখের কাজ। নখ দিয়ে আমরা সূক্ষ্ম জিনিস ধরতে পারি, নখ দিয়ে চিমটি কেটে কাঁটা তুলতে পারি, এবং নখ দিয়ে আমরা শরীরের বিভিন্ন অংশ চুলকাতে পারি। আত্মরক্ষার কাজেও কিন্তু আমরা নখ ব্যবহার করতে পারি। নখে কি কি রোগ হয়? নখকুনি হতে পারে, ময়লা জমে নখ পেকে যেতে পারে, নখ উঠে যেতে পারে, অথবা রক্ত কমে গেলে শরীরে নখ ফেটে যেতে পারে বা বেঁকে চামচের মতো যেতে পারে। এবার নখের যত্ন কিভাবে আমরা নেব? প্রত্যেকদিন আমাদের নিয়মিত নখ কাটতে হবে, সাবান ও জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে নখকে, আর নিয়মিত নখে তেল এবং ক্রিম লাগাতে হবে। এবার আসি পশু পাখির নখের ব্যাপারে। দেখো, মানুষের যেমন নখ থাকে সেরকম অন্যান্য প্রাণীদেরও নখ থাকে। কারোর ক্ষেত্রে নখ হয় ভীষণ ধারালো, আবার কারোর ক্ষেত্রে নখ হয় ভোঁতা। সাধারণত শিকারী পশু পাখিগুলোর নখ খুব ধারালো হয়, আবার তৃণভোজী প্রাণীদের নখ খুরে পরিণত হয়। কোনো মাছেরই কিন্তু আবার কোনো নখ থাকে না, আবার ব্যাঙেরও কোনো নখ থাকে না। পাখিদের সবারই নখ থাকে, আর পাখিদের মধ্যে হাঁস মুরগির নখ দেখবে খুব ছোট এবং ভোঁতা হয়, কিন্তু চিল আর বাজ এই ধরনের শিকারী পাখি যারা হয় তাদের নখ হয় ভীষণ বাঁকা এবং তীক্ষ্ণ। অন্যদিকে দেখবে বিড়াল, বাঘ, সিংহ, যে সমস্ত শিকারী প্রাণীগুলো আছে এদের নখও খুব হয় ধারালো এবং বাঁকা। আর তৃণভোজী প্রাণী যারা, তাদের নখগুলো খুরে পরিণত হয়। সেই কারণে তোমরা দেখবে যে গরু, ছাগল, ভেড়া এদের নখগুলো খুরে পরিণত হয়। এই গরু, ছাগল, ভেড়ার খুর আবার দেখবে তোমাদের দ্বিখণ্ডিত, অর্থাৎ দুখানা ভাগে ভাগ করা। কিন্তু ঘোড়া আর জেব্রা এদের খুরগুলো আবার পুরোটাই গোটা, এদের কোনো ভাগ থাকে না খুরের মধ্যে। এবার দেখো, একটা ছক করে দেওয়া হয়েছে এখানে। এই ছকে একদম বাঁদিকে আছে নখ নেই এরকম কিছু প্রাণীর নাম, আর তার পরের কলমে আছে যে ভোঁতা নখযুক্ত কিছু প্রাণীর নাম। এর পরের কলমটাতে আছে যে কিছুটা ধারালো নখযুক্ত এরকম কিছু প্রাণীর নাম, আর একদম শেষের কলমে আছে ভীষণ ধারালো নখ আছে এরকম কিছু প্রাণীর নাম। তাহলে একদম বাঁদিকে প্রথমে যে কলমটা আছে যে নখ নেই এরকম কি কি প্রাণী তোমরা দেখতে পাও, যেমন ধরো মশা, মাছি, পিঁপড়ে, প্রজাপতি, এই সমস্ত পতঙ্গগুলো এদের একদমই নখ থাকে না। তাছাড়া কেঁচো, জোঁক, কৃমি এদেরও নখ থাকে না। আবার শামুক, ঝিনুক, ব্যাঙ এদের কারোরই নখ থাকে না। পরের কলমটাতে দেখো যে ভোঁতা নখ আছে এরকম কিছু প্রাণীর নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেমন ধরো গরু, ছাগল, মহিষ, ভেড়া এদের কোনো নখ থাকে না, এদের নখটা কি হয় না খুরে পরিণত হয়, কিন্তু এদের খুরটা হচ্ছে মাঝখান থেকে চেরা। অন্যদিকে দেখো ঘোড়া, জেব্রা এই সমস্ত তৃণভোজী যে প্রাণীগুলো আছে এদের নখ খুরে পরিণত হয়, কিন্তু এদের খুরটা গোটা থাকে। তারপরের কলমে দেখো যে কিছুটা ধারালো নখযুক্ত প্রাণীদের নাম দেওয়া হয়েছে, যেমন ধরো মানুষ, বানর, হাঁস, মুরগি এদের নখগুলো হচ্ছে কিছুটা ধারালো। আর একদম ভীষণ ধারালো নখযুক্ত প্রাণীগুলোর নাম আছে দেখো একদম শেষের কলমটায়, যেমন ধরো বাঘ, সিংহ, বেড়াল এদের নখ ভীষণ ধারালো। আর শিকারী পাখিদের মধ্যে হচ্ছে বাজ, চিল, ঈগল, পেঁচা এদের নখও খুব ধারালো হয়। এবার চলে আসি মানব দেহের কাঠামোর ব্যাপারে। মানব দেহের কাঠামোটা তৈরি হয় যে কঙ্কাল দিয়ে, সেই কঙ্কাল গঠন হয় কয়েকটি হাড় পরপর যুক্ত হয়ে। এই হাড়গুলোকে ভালো কথায় বলা হয় অস্থি। আর দুখানা হাড় বা অস্থি যে জায়গায় জয়েন্ট হয় বা যুক্ত হয় সেই জায়গাটাকে বলা হয় অস্থি সন্ধি। আমাদের শরীরের প্রধান দুখানা অস্থি সন্ধি হলো কনুই এবং হাঁটু।
এগুলো কবজার মতো কাজ করে। অস্থিসন্ধিতে লিগামেন্ট নামক একটি জিনিস থাকে, যেটাকে দেখতে অনেকটা দড়ির মতো। এই লিগামেন্টের সাহায্যে হাড়গুলো অস্থিসন্ধিতে যুক্ত থাকে। অস্থিসন্ধিতে এক ধরনের পিচ্ছিল তরল পদার্থ থাকে। এই তরল পদার্থের পরিমাণ যদি কমে যায় তাহলে হাড়ের নড়াচড়া করতে অসুবিধা হয়। মাথায় টুপির মতো পাতলা হাড়টিকে মাথার খুলি বলা হয়, ভালো কথা এটাকে বলা হয় করোটি। আর করোটির মধ্যেই আমাদের সুরক্ষিত থাকে ব্রেন বা মস্তিষ্ক। মাথা থেকে পিঠ বরাবর মোটা একটা গাঁটযুক্ত হাড় নেমে গেছে, এটাকে বলা হয় মেরুদণ্ড। আর এই মেরুদণ্ডের মধ্যে অনেক অসংখ্য খণ্ড খণ্ড হাড় আছে, যেগুলোকে বলা হয় কশেরুকা বা ভার্টিব্রা। আর কনুই থেকে কবজি পর্যন্ত পাশাপাশি দুখানা হাড় আছে, যাদের মধ্যে একটার নাম রেডিয়াস, অন্যটা আলনা। আর কাঁধ থেকে কনুই পর্যন্ত একখানা হাড় আছে, যেটাকে বলা হয় হিউমেরাস। একই রকম ভাবে কোমর থেকে হাঁটু পর্যন্ত একখানা হাড় আছে, যার নাম ফিমার। আর হাঁটু থেকে গোড়ালির আগে পর্যন্ত দুখানা হাড় আছে, একটা টিবিয়া, অন্যটি ফিবুলা। আর ছোট বড় নানা মাপের হাড় আমাদের শরীরে রয়েছে। আর এই হাড় সাধারণত খুব শক্ত হয়, যদিও নরম হাড়ও কিন্তু আমাদের শরীরে রয়েছে, যেমন কানের হাড়, এটা বেশ নরম। আর হাড়গুলি হয় ফাঁপা, আর এর ভেতরে থাকে অস্থিমজ্জা। হাড় দিয়ে তৈরি কঙ্কাল আমাদের দেহকে শক্ত রাখে এবং খাড়া রাখে। এতক্ষণ আমরা কি শিখলাম? মানব দেহে কঙ্কাল কি কাজ করে। হাড় দিয়ে তৈরি কঙ্কাল মানব দেহের একটা নির্দিষ্ট আকার দেয়, দেহকে শক্ত রাখে এবং খাড়া রাখে। এছাড়া দেহের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে রক্ষা করে। পরের প্রশ্ন, অস্থিসন্ধি কাকে বলে? এখানে কি আছে? দুটি অস্থির জোড়াকে বা দুটি হাড়ের জোড়াকে অস্থিসন্ধি বলে। এই অস্থিসন্ধির চারিদিকে এক ধরনের তরল পিচ্ছিল পদার্থ থাকে। পরের প্রশ্ন হচ্ছে যে কবজি থেকে কনুই পর্যন্ত কটি হাড় আছে, তাদের নাম কি? কবজি থেকে কনুই পর্যন্ত দুটি হাড়, রেডিয়াস এবং আলনা। অস্থিসন্ধি ও অস্থি ভালো রাখার জন্য কি করা দরকার? উত্তর হবে নিয়মিত ব্যায়াম, জিমনাস্টিক, খেলাধুলা, সাঁতার, এইগুলো করলে অস্থি মজবুত থাকবে এবং অস্থিসন্ধি নমনীয় হবে। এবার ছকটার দিকে লক্ষ্য করো। এখানে ছকের বাঁ দিকে আছে শরীরের কোন অংশের হাড়, আর ডান দিকে আছে সেই হাড়টা কিরকম, সরু না মোটা, ছোট না বড়, সেটা লিখতে হবে। যেমন ধরো একদম বাঁ দিকে প্রথমেই আছে আঙুলের হাড়। আঙুলের হাড় ছোট এবং সরু। আলনা ও রেডিয়াস, এরা বেশ বড় এবং মোটা। হিউমেরাস, মোটা বড় নলের মতো। ফিমার, খুব বড় এবং মোটা। টিবিয়া, ফিবুলা, এই হাড়টিও খুব বড় এবং মোটা। অস্থি বা হাড় যত মজবুত হবে সেটা তত ভালো আমাদের শরীরের পক্ষে, কিন্তু অস্থিসন্ধির ক্ষেত্রে এর ঠিক উল্টো হয়। অস্থিসন্ধি যত নমনীয় হবে তত আমার শরীরের পক্ষে সেটা ভালো হবে। এবার নিচের ছকটি দেখো। এখানে বাঁ দিকে আছে মজবুত অস্থির সুবিধা, আর ডান দিকে আছে অস্থি মজবুত করার উপায়। তাহলে বাঁ দিকে চলে আসো যে মজবুত অস্থির সুবিধা কি কি। দেখো, হাড় মজবুত হলে শরীরের গঠনও মজবুত হবে, আর বেশি বল পাওয়া যাবে, বেশি কাজ করা যাবে, আর আঘাত লেগে সহজে অস্থি ভেঙে যাবে না, আর সহজে রোগও ধরবে না। তাহলে এবার ডান দিকে চলে আসো যে অস্থি মজবুত করার উপায়, কি করে আমরা আমাদের অস্থিকে মজবুত করতে পারবো। এই জন্য আমাদের ডিম, দুধ, এই জাতীয় ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে, আর নিয়মিত সাঁতার কাটতে হবে, জিমনাস্টিক করতে হবে বা ব্যায়াম করতে হবে। তোমাদের সুবিধার জন্য আরো একটা ছক দেখো করে দেওয়া হয়েছে। এই ছকের বাঁদিকে আছে নমনীয় অস্থিসন্ধির সুবিধা, আর ডান দিকে আছে অস্থিসন্ধি নমনীয় করার উপায়, অর্থাৎ কি করে আমরা আমাদের অস্থিসন্ধিগুলোকে নমনীয় করতে পারবো। চলে আসো বাঁদিকে, নমনীয় অস্থিসন্ধির সুবিধা। দেখো, অস্থিসন্ধি নমনীয় হলে নানাভাবে শরীরকে বাঁকানো যাবে, এতে অনেক কাজে সুবিধা হবে এবং সহজে হাড়ে মোচড় লাগবে না। ডান দিকে চলে আসো যে অস্থিসন্ধি নমনীয় করার উপায়, কি করলে আমরা আমাদের অস্থিসন্ধিগুলোকে আরো নমনীয় করতে পারবো। এর জন্য আমাদের জিমনাস্টিক করতে হবে, খেলাধুলা করতে হবে, আসন, যোগব্যায়াম এগুলো করতে হবে এবং নিয়মিত পুষ্টিকর খাদ্য খেতে হবে। এবার আমরা মানবদেহের বিভিন্ন পেশি সম্পর্কে জানবো। আমাদের শরীরের হাড়ের ওপর এবং ত্বকের নিচে মাংস থাকে, আর নির্দিষ্ট কিছু মাংস
হাড়ের দুধারে লেগে থাকে এবং হাড়কে নড়াচড়া করতে সাহায্য করে। এইগুলোকে বলা হয় পেশি, মাংসপেশি। এই মাংসপেশিগুলো সাধারণ অবস্থায় নরম থাকে, কিন্তু চাপ দিলে বা টান টান করলে এগুলো বেশ শক্ত হয়ে যায়। খেলাধুলা করা, দৌড়ানো বা চলাফেরার সময় আমাদের পায়ের পেশির কাজ বেশি হয়। আর হাতের পেশির কাজ হলো কাজ করা বা লেখা প্রভৃতি। যে সমস্ত পেশিগুলো আমরা ইচ্ছে মতো নড়াচড়া করতে পারি সেগুলোকে বলা হয় ঐচ্ছিক পেশি। পেশি সুগঠিত হলে আমাদের শরীরটাকে দেখতেও সুন্দর লাগে এবং আমাদের কাজ করার শক্তিও বাড়ে। পেশিকে সুগঠিত করতে গেলে আমাদের নিয়মিত জিমন্যাস্টিক করতে হবে, ব্যায়াম করতে হবে, খেলাধুলো করতে হবে এবং প্রতিদিন মাছ, মাংস, ডিম এই জাতীয় প্রোটিন জাতীয় খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে। এবার একটা ছক দেওয়া আছে, দেখো এই ছকের বাঁ দিকে আছে আমাদের শরীরের বিভিন্ন জায়গার পেশি, আর ডান দিকে আছে ছকের সেই পেশি কি কাজ করতে সাহায্য করে। যেমন দেখো প্রথমেই আছে বাঁ দিকে যে আঙুলের পেশি। এর কাজ কি না, আঙুলের সাহায্যে আমরা লিখতে পারি, ছবি আঁকতে পারি বা কোনো সূক্ষ্ম কাজ করতে পারি। হাতের পেশি, এই হাতের পেশির সাহায্যে আমরা কোনো জিনিস টানতে পারি, ঠেলতে পারি, ধরতে পারি, ধাক্কা দিতে পারি, কুয়ো থেকে জল তুলতে পারি, বোঝা তুলতে পারি, ঘুড়ি ওড়ানো, সাঁতার কাটা, ছিপে মাছ ধরা, এগুলো সব হাতের পেশির কাজ। পায়ের পেশির কাজ সেরকম দেখো চলাফেরা করা, দৌড়ানো, ফুটবল খেলা, ভলিবল খেলা, ক্রিকেট, খোখো, হাডুডু এই সমস্ত খেলাগুলো, কিংবা সাঁতার কাটা, সাইকেল চালানো, রিক্সা চালানো, বসা, দাঁড়ানো, এইগুলোর কাজ হচ্ছে পায়ের পেশি। আর ঘাড়ের পেশির কাজ হলো মাথা ঘোরানো, মাথা উপর নিচ করা এবং মাথায় বোঝা বাওয়া, এইগুলো হচ্ছে ঘাড়ের পেশির কাজ। একই রকম ভাবে পিঠের পেশি এবং কোমরের পেশির কাজ হলো শরীর বাঁকানো, সামনে পিছনে ঝোঁকা, পিঠে বোঝা নেওয়া ইত্যাদি। চোয়ালের পেশি, এর কাজ হলো কথা বলা, চিবানো, খাওয়া, কামড়ানো ইত্যাদি। জিভের পেশির কাজ কি না, জিভের পেশির কাজ হলো মুখে খাবার নিয়ে নাড়াচাড়া করা এবং কথা বলা। আর একদম লাস্টে আছে চোখের পেশি, এর কাজ হলো চোখের নাড়াচাড়া করা এবং চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকানো। আমাদের বুকের মধ্যে সবসময় ধুক ধুক করে একখানা যন্ত্র, যেটাকে আমরা হৃৎপিণ্ড বলি। এই হৃৎপিণ্ড আসলে একটা পাম্পের মতো কাজ করে। এই হৃৎপিণ্ড থেকে পাম্প হওয়ার ফলে রক্ত সারা শরীরে ধমনির মাধ্যমে ছড়িয়ে পড়ে। হৃৎপিণ্ড থেকে বিশুদ্ধ রক্ত ধমনির মাধ্যমে আমাদের সারা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, আর সারা শরীরের দূষিত রক্ত শিরার মাধ্যমে আবার আমাদের হৃৎপিণ্ডে ফিরে আসে। অর্থাৎ হৃৎপিণ্ডের প্রধান কাজ হলো আমাদের সারা শরীরে রক্ত সঞ্চালন করা। হৃৎপিণ্ড নড়াচড়া করার ফলে আমাদের বুকে সবসময় ধুক ধুক করে শব্দ হয়। হৃৎপিণ্ডের নড়াচড়াকে হৃৎস্পন্দন বলা হয়। আর এই হৃৎস্পন্দন শোনার জন্য ডাক্তারবাবুরা একটা মেশিন ব্যবহার করে থাকেন, যেটাকে বলা হয় স্টেথোস্কোপ। রক্তের প্রধান কাজ হলো তরল খাদ্যরস, অক্সিজেন, ঔষধ বা অন্যান্য দরকারি জিনিসগুলো সেগুলোকে বয়ে নিয়ে গিয়ে শরীরের সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া। তাছাড়া বর্জ্য পদার্থ, জীবাণু এ সমস্ত ক্ষতিকারক জিনিসগুলোকে বয়ে নিয়ে এসে রক্ত শরীর থেকে বার করে দিতে সাহায্য করে। এছাড়াও রক্তের মধ্যে শ্বেতকণিকা বলে একটা জিনিস থাকে, যেটা রোগ জীবাণুকে ধ্বংস করে। এবার দেখো তোমাদের একটা ছক দেওয়া হয়েছে। এই ছকে আমরা দেখিয়েছি যে বিভিন্ন সময়ে হৃৎপিণ্ডের স্পন্দন কিরকম হয়। যেমন প্রথমের কলমটাতে আছে দেখো যে বিশ্রামের পর হৃৎপিণ্ডের স্পন্দন কিরকম হবে। পরের কলমে আছে পরিশ্রমের পর, অর্থাৎ কোনো কাজ করলে বা খাটুনির কোনো কাজ করলে তারপর আমাদের হৃৎপিণ্ডের স্পন্দনের হার কিরকম হবে। আর একদম লাস্ট কলমে আছে কেন এই পরিবর্তন। দেখো প্রথম কলমে আসা যাক। বিশ্রামের পর অর্থাৎ রেস্ট নেওয়া অবস্থায় বা সবে রেস্ট নিচ্ছ, ঘুম থেকে উঠলে বা ঘুমোতে যাবে, এমন সময় আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন হবে ধীরে ধীরে এবং নির্দিষ্ট তালে তালে হবে। 2 নম্বর কলমে দেখো এখানে আছে পরিশ্রমের পর, অর্থাৎ কেউ খেলে উঠলো, খেলাধুলো করে আসার পর কিংবা দৌড়ানোর পর, কোনো কঠিন কাজ করার পর, পরিশ্রম করার পর, সেই ক্ষেত্রে আমাদের হৃৎপিণ্ড খুব তাড়াতাড়ি হবে হৃৎস্পন্দন এবং খুব জোরে জোরে শব্দ হবে। তাহলে 3 নম্বর কলমে দেওয়া আছে কেন এই পরিবর্তন, অর্থাৎ বিশ্রামের সময় ধীরে ধীরে হচ্ছে হৃৎস্পন্দন, অথচ পরিশ্রমের পর হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে, কেন এই পরিবর্তন, এটা 3 নম্বর কলমে আছে। আসলে এই ক্ষেত্রে পরিশ্রম করলে বেশি শক্তি লাগে, আর সেই জন্য অক্সিজেন বেশি প্রয়োজন হয়, তখন শ্বাসকার্য আমাদের দ্রুত করতে হয়।
আর বেশি অক্সিজেন শরীরের সমস্ত জায়গায় যোগান দেওয়ার জন্য দ্রুত রক্ত সঞ্চালন হওয়া দরকার। সেই কারণেই পরিশ্রমের পর হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যায়। এবার আসি রোগ জীবাণুর ব্যাপারে। আমরা শ্বাসকার্য করার সময় বাতাস থেকে অক্সিজেন নিই, আর সেই সঙ্গে কিন্তু বাতাসের মধ্যে ঘুরে বেড়ানো অনেক জীবাণু সেটাও আমাদের শরীরে প্রবেশ করে যায়। আর সেই জীবাণুটা বাতাস থেকে নাকের ভেতর দিয়ে গিয়ে ফুসফুসে যায় প্রথমে আমাদের, তারপর ফুসফুস থেকে সেটা রক্তে চলে যায়। রক্তে এই জীবাণু পৌঁছানোর পরেই আমাদের শরীরে কিন্তু অসুখ দেখা দেয় না। তার কারণ আমাদের রক্তের মধ্যে শ্বেতকণিকা বলে একটা জিনিস আছে, যেটা এই জীবাণুগুলোর সঙ্গে যুদ্ধ করে। শ্বেতকণিকার সঙ্গে এই জীবাণুগুলোর যুদ্ধের ফলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শ্বেতকণিকা শরীরে প্রবেশ করার রোগ জীবাণুকে ধ্বংস করে ফেলে বা মেরে ফেলে, যার ফলে আমাদের শরীর খারাপ হয় না। কিন্তু কখনো কখনো এই সমস্ত রোগ জীবাণু অধিক শক্তিশালী হওয়ায় সেই ক্ষেত্রে কিন্তু শরীরের শ্বেতকণিকা এদের সঙ্গে পেরে উঠতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের শরীর খারাপ শুরু হয়, আর তখন আমাদের প্রয়োজন হয় বাইরে থেকে কিছু ওষুধ খাওয়ার। তখন আমরা বাইরে থেকে ওষুধ কিনে খাই। সেই ওষুধ রক্তের সঙ্গে মিশে গিয়ে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত পাম্প হয় এবং নির্দিষ্ট জায়গায় সেই ওষুধ গিয়ে সেই সমস্ত রোগ জীবাণুগুলোকে ধ্বংস করে। আমাদের শরীরের রোগ জীবাণু শুধুমাত্র যে বাতাসের মাধ্যমে প্রবেশ করতে পারবে তার কোনো মানে নেই। রোগ জীবাণু জলের মাধ্যমেও আমাদের শরীরে প্রবেশ করতে পারে। আমরা যদি কোনো রোগ জীবাণু মিশে থাকা জল পান করি, অর্থাৎ কোনো দূষিত জল পান করি, সেই ক্ষেত্রে সেই জীবাণুযুক্ত জলটা প্রথমে আমাদের শরীরের ভেতরে খাদ্যনালীর মধ্য দিয়ে পৌঁছবে, তারপর সেখান থেকে সেই জীবাণু রক্তে চলে আসে। তার মানে বায়ুবাহিত জীবাণু যেমন রয়েছে, সেরকম জলবাহিত জীবাণুও রয়েছে। বায়ুবাহিত জীবাণু দ্বারা সৃষ্ট কয়েকটি রোগ হলো যক্ষা, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। একই রকম ভাবে জলবাহিত জীবাণুদের দ্বারা যে সমস্ত রোগগুলো আমাদের শরীরে হয় সেগুলো হলো আমাশা, কলেরা, এই সমস্ত। এখন যদি প্রশ্ন হয় যে বায়ুবাহিত রোগ বলতে কি বোঝো, উদাহরণ দাও, সেক্ষেত্রে তোমরা লিখবে যে সমস্ত রোগের জীবাণু বায়ুতে মিশে যায় এবং বায়ুর সঙ্গে মানুষের শরীরে ঢুকে রোগ ছড়ায় তাদের বায়ুবাহিত রোগ বলা হয়, যেমন যক্ষা, ইনফ্লুয়েঞ্জা, হাঁপানি, এই সমস্ত। যক্ষা রোগের লক্ষণ কি? যক্ষা হলে প্রথম জ্বর হবে, শ্বাসকষ্ট থাকবে, রাতে খুব ঘাম হবে, ঘুম থেকে ওঠার পর অনেকক্ষণ ধরে কফ বেরোতে থাকবে, বুকে ব্যথা হবে, খাওয়ায় কোনো রুচি থাকবে না এবং কাশির সময় কাশতে কাশতে কফের সঙ্গে কাঁচা রক্ত থাকবে। যক্ষা রোগের জীবাণু কিভাবে ছড়ায়? যক্ষা একটি বায়ুবাহিত রোগ। যক্ষা রোগীর থুতু এবং কফে জীবাণু থাকে। কথা বলার সময় রোগীর নিঃশ্বাসের সাথে জীবাণু বায়ুতে মেশে। এই জীবাণু প্রশ্বাস পদ্ধতির মাধ্যমে অন্য সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করে। যক্ষা হলে কি করা উচিত? যক্ষা হলে বাইরে যাওয়া উচিত নয়, সবসময় বিশ্রামে থাকতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং বছর খানেক হাসপাতালে DOT চিকিৎসা করাতে হবে। যক্ষা রোগের প্রতিষেধক টিকা কি? উত্তর BCG টিকা। এবার দেখো একটা ছক করে দেওয়া আছে, এই ছকে দুটি বায়ুবাহিত রোগের ডিটেলস দেওয়া আছে। দেখো ছকের প্রথম কলমে আছে বায়ুবাহিত রোগের নাম, পরের কলমে আছে এই রোগটি কোন জীবাণুর জন্য হয়, তারপরের কলমে আছে যে এই রোগের লক্ষণ কি, আর এর 4 নম্বর কলমটায় আছে যে এই রোগ হলে কি চিকিৎসা আমরা নেব, আর একদম শেষের কলমটায় আছে এই রোগটা সারতে কতদিন সময় লাগবে। দেখো একদম বাঁদিকে চলে আসো যে রোগের নাম। প্রথম রোগটা হচ্ছে যক্ষা বা টিবি অর্থাৎ টিউবারকিউলোসিস। এই রোগের যে জীবাণুর জন্য এই রোগটা হয় সেই জীবাণুর নাম হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। বানানটা খুব ভালো করে মুখস্থ করবে। এই রোগের লক্ষণ কি? লক্ষণ হলো বিকেলে জ্বর, রাতে শ্বাসকষ্ট, ঘাম, খাওয়া দাওয়ায় অনীহা, কাশি থাকবে, বুকে প্রচন্ড ব্যথা হবে এবং কফের সঙ্গে কাঁচা রক্ত থাকবে। চিকিৎসা কি?
সম্পূর্ণ বিশ্রাম, পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। হাসপাতালে বছর খানেক ধরে ডিওটি এর চিকিৎসা করা দরকার। আর কতদিনে সারবে? ওই প্রায় 1 বছরের কাছাকাছি লাগে সময়। পরের যে রোগটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। এই ইনফ্লুয়েঞ্জা রোগ কোন জীবাণুর থেকে হয়? 2 নম্বর কলমে লেখা আছে দেখো, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তারপরের কলমটা আছে লক্ষণ, অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ কি? এর লক্ষণগুলো হলো জ্বর, মাথা ব্যথা, নাকে জল পড়বে, হাঁচি এবং প্রচন্ড শরীরে দুর্বল ভাব থাকবে, এই সমস্ত। চিকিৎসা পদ্ধতি কি? না, প্রচুর বিশ্রাম নিতে হবে, ঘুমোতে হবে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। আর এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ফলে ইনফ্লুয়েঞ্জা হলে সেটা সারবে কতদিন পরে? না, 10 থেকে 15 দিন বা 12 থেকে 15 দিনের মধ্যে সেটা ছেড়ে যাবে।